আর পারছি না, আর চলছে না আমার এই শরীরটা। মনে হচ্ছে এই বুঝি মাথা ঘুরে পানিতে পড়ে যাব। রাত 8টা বাজে। কত নীরবতা এই গ্রামে। সন্ধ্যাটা হলেই মনে হয় গ্রামটা ঘুমিয়ে পড়েছে। চারদিকে ঝিঁঝি পোকার ডাক। মাঝে মাঝে দূরের ওই কবরস্থান থেকে কুকুর আর শিয়ালের ডাক শোনা যাচ্ছে। এই দেখো, এখানে আমি আমার পরিচয় না দিয়ে একা একা কেমন বকবক করে যাচ্ছে। আমার পরিচয়টা না দিলে আপনারা সবাই আমাকে চিনবেন কি করে? যাই হোক, আমার নাম প্রিয়া। আমি সবেমাত্র এইচএসসি দিলাম। এরপরে আর পড়তে পারবো কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। যতটুকু পড়েছি তাই অনেক। এই পড়া নিয়ে কত মার বকা গালাগালি শুনতে হয়েছে তা শুধু আমি আর আমার এক প্রাণের বান্ধবী জানে। আসলে ওর সাথে আমি আমার জীবনের সকল কথাই শেয়ার করি, আর ও এমন কোনো কথা নেই যে আমার সম্পর্কে জানে না। তেমনি আমিও সমস্ত কথা ওর জানি। এখন চলুন আমার পরিবার সম্পর্কে বলি। আমার বাবা একজন কৃষক। অনেক জমিজমা আছে আমার বাবার, কি নেই সেখানে। ধান আলু থেকে শুরু করে পটল পর্যন্ত। আমার মা খুব রাগী। এক কথায় যখন রাগ ওঠে তখন বাবাও ভয় পায় মাকে, আর আমার উপর 24 ঘন্টায় রাগ দেখায়। থাক, সেটা আমি অভ্যস্ত হয়ে গেছি। এত এত মার লাথি গালাগালি এসব আর আমার গায়ে লাগে না। ও আর আমার একটা 10 বছরের ভাই আছে। বাসায় একমাত্র ওর জন্মদিন ধুমধাম করে হয়। ব্যাপারটা আমার জন্যই ভালোই। বছরে একবার হলেও ভালো খাবার গিলতে পারি। না হয় প্রতিদিন আলু পটল কুমড়া সব তরকারি দিয়ে নিরামিষ তৈরি করে সেটাই খাই। কিন্তু হ্যাঁ, ভাইটা আমার খুব ভালো। লুকিয়ে লুকিয়ে মাছ মুরগি মাংস এক টুকরা হলেও আমাকে দেবে। এই একজনই আমার ভরসা। ওর জন্যই পড়ে আছে এখানে, না হলে কবে চলে যেতাম। সারাদিন কাজ করে দুবেলা ভাত পাই, তার সাথে কত কথা। অন্য কোথাও এই কাজ করলে আমার ঢের চলে যেত, কিন্তু এই রূপে আমার কাল হয়ে দাঁড়িয়েছে। সবার নজর আমার দিকে। আল্লাহ কপালে সুখ না দিয়ে মন উজাড় করে রূপ দিয়েছে। যেমন মায়াবী চেহারায় তেমনই বড় বড় হরিণী চোখ, হাঁটুর নিচে চুল। এসব আমি বলি না, প্রতিবেশীরা বলে। আমি যে কবে নিজের চেহারাটা আয়নায় দেখেছি সেটাও আজ মনে পড়ছে না। এত কাজ সংসারের। ওমা, সে কখন থেকে একা একা কথা বলছি। এদিকে আর যদি একটু দেরি করি তাহলে মা আমাকে আর আস্ত রাখবে না। কলসিটায় পানি নিয়ে কথাগুলো বলছে প্রিয়া। কলসিটা কাঁধে নিতেই হালকা চিৎকার। ওমা গো, আজ সারাদিন ধানের বল করে নিতে নিতে জায়গাটা ফুলে গেছে। আচ্ছা, আমার মা বাবা এমন কেন? রূপার মা বাবা কত ভালো, আমাকে আদর করে, কিন্তু আমার মা কেন আমার সাথে এমন করে? আচ্ছা, আমি কি ওদের সন্তান না? এরা কি সত্যি আমার মা বাবা? যাহ, কি ভাবছি, এমনটা হয় নাকি? ভাবতে ভাবতে কখন যে বাড়িতে এসে পড়েছে খেয়ালই নেই। আইসে গো আইসে, মহারানী সে কখন পুকুরে গেছে। এতক্ষণ কোন নাগরের লোকে প্রেমালাপ করে আইসেন, বাকি রাতটুকু কাটা এলেই তো পারতি। আসলে মা, আজ সারাদিন এত কাজ করেছি, শরীরটা আর চলছে না। কাঁধে কলসিটা নিতে পারছি না, তার উপর দুপুরে কিছু খাইনি। সকালে বাসি পান্তা ভাত লবণ দিয়ে মেখেছিলাম, সেগুলো আর কতক্ষণ থাকে বলো? খাওন খাওন আর খাওন, খাওন ছাড়া কি আর কিচ্ছু বুঝোস না? কি রাক্ষসী আমি ঘরে জায়গা দিয়ে রাখছি, সারাদিন কাম করে মরি আমি, আর ওনার মুখে খাওয়ানোর কথা। ঘর থেকে ছোট ভাইটা বেরিয়ে এসে মাকে বলল, আচ্ছা মা, তুমি ঘরের কোন কাজটা করো? সব কাজ তো বুবুই করে। ঘর পরিষ্কার করা থেকে শুরু করে মোছা, রান্না করা, থাল বাসন ধোয়া, মাঠের কাজ, পানি আনা, সব তো বুবুই করে। তারপরও তুমি বুবুকে বকো, মারো, আর কিছু বলতে যাবে তখনই মা ওর মুখের ওপর ধমক দিয়ে, চুপ, একদম চুপ, কোনো কথা কইবি না। দরদ উতলায় পড়তেছে, যা তুই পড়তে বস, ওই মাইয়ার হয়ে তুই কোনো কথা কবি না। তখনই পাশের রুম থেকে বাবা বলল, আহ শান্তি, কি শুরু করলা? প্রতিদিন এই ঝগড়ার ভাল লাগে না। ওই প্রিয়া, তুই কলসিটা ঘরে রেখে যা। আমি কলসিটা রাখলাম। মা বলল, রান্নাঘরে ভাত আছে, খাইয়া আমারও উদ্ধার কর। আর কত চালাবি? হ্যাঁ, আমারে জ্বালাইয়া তুইও শান্তি পাবি না। মাথাটা নিচে করে চলে আসলাম রান্নাঘরে। এসব কথা আজ আর নতুন শুনছি না, এসবে আমার সয়ে গেছে। পাতিলের দিকে তাকাতেই মনটা ভালো হয়ে গেল। কতগুলো নরম পান্তা ভাত আর অল্প নিরামিষ। মনে মনে ভাবলাম, এই ভাতে এইটুকু নিরামিষ কেমনে হবে? যাই, একটা পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে আসি। যেই উঠতে যাব তখনই দেখি আলী হাতের মধ্যে একটা বাটি গেঞ্জি নিচে করে এনে আমাকে চুপি করে বলছে, বুবু এই নাও। আমার আর বুঝতে বাকি রইল না কি আছে বাড়িতে। নিশ্চয়ই নিজে না খেয়ে আমার জন্য তরকারি লুকিয়ে রেখেছে। এই পাগল ভাইটা আমার। আবার তুই এসব শুরু করলি, মা জানতে পারলে আমাকে পরপারে পাঠিয়ে দেবে। আহ বুবু, ভয় পেও না তো, আমি মাকে ভয় পাই না। সারাদিন এত এত কাজ করে পচা ভাত খাও কেমনে? তুমি তো জানো না, এই ভাত আমাদের গরুও খায় না বলে তোমারে দেয়।
আলী ভাই, এভাবে বলে না। আমার এই ভাতই ভালো লাগে। গরম ভাত আমি খেতে পারি না, গরম লাগে। ঠান্ডা ভাত খেলে কাজ করতেও ভালো লাগে। যা, তুই তাড়াতাড়ি ঘরে যা, মা তোকে ঘরে না পেলে বকবে। আলী বাটিটা নিচে রেখে দৌড়ে চলে গেল। বাটির ঢাকনাটা খুলতেই সুন্দর একটা ঘ্রাণ, সাথে বড় এক পিস মাছ। খুব কাছ থেকে দেখতেই মনে পড়ে গেল, এই মাছটা তো বাবা সেদিন এনেছিল। অনেক বড় মাছ, আমি তো কেটেছিলাম। মাছটা বড় থাকায় কাটতে খুবই কষ্ট হয়েছিল। আসলে আমাদের বাড়িতে কখন মাছ মাংস রান্না করা হয় তা আমি জানি না। মা ভালো রান্না হলে নিজে করে, আমি রান্না করলে নাকি তাদের নজর লাগবে, তাই আমি হাঁড়ি পাতিল ধোয়ার সময় ঘ্রাণ শুকেই বুঝি। না বাবা, আর ভেবে কাজ নেই, তাড়াতাড়ি খেয়ে নিই, খুব ক্ষুধা পেয়েছে। এত স্বাদ হয়েছে না রুই মাছের ঝোলটা। বাবা শুধু শুধু বকে মাকে, মায়ের রান্না নাকি ভালো না। আমার কাছে অমৃত মনে হচ্ছে। আসলে প্রতিদিন নিরামিষ খাইতে খাইতে নিরামিষ ছাড়া অন্য কিছু হলেই অমৃত লাগে। যাই হোক, খাওয়া শেষ করে থালা বাসন গুছিয়ে যেই না উঠেছি তখনই খেয়াল করলাম আমি আর দাঁড়াতে পারছি না। এত খেয়ে ফেলেছি, কেমন যেন অস্থির অস্থির লাগছে। দাঁড়াতে পারছি না, তাই শুয়ে পড়লাম আর ভাবছি, মা ঠিকই বলে, আমি রাক্ষসী। না হলে এত ভাত কেউ খায় না। রাত অনেক হয়ে গেছে, ঘুমাতে হবে, না হলে ভোরে আর উঠতে পারবো না। কাল মাঠে অনেক কাজ আছে। যেই ভাবা সেই কাজ। চোখ বন্ধ করে কখন যে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ মায়ের চিল্লাচিল্লি ধরপড়িয়ে উঠলাম। ওহ, সকাল হয়ে গেছে। আসলে এটাই আমার জন্য ঘুম থেকে ওঠার অ্যালার্ম। তার রোজ ভোরেই মায়ের চিল্লানিতে ঘুম ভাঙে, আজও ব্যতিক্রম হলো না। মহারানী, ও মহারানী, উঠ তাড়াতাড়ি, না হলে পিসা দিয়া বাইরে উঠামু। উঠেছি মা, এখনই আসছি। বুঝলাম মা চলে গেছে। নিমেষে আবার নীরবতা। ওড়নাটা বালিশের নিচ থেকে নিয়ে ঘুমটা দিয়ে বাইরে থেকে অজু করে নামাজ পড়ব বলে ঘরে এলাম। সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়তে পারি, আর বাকিগুলো কাজের জন্য পড়তে পারে না। মাকে বললেই বলে কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। নামাজ শেষ করে লেগে পড়লাম কাজে। হাঁড়ি পাতিল মাজা, সবার ঘর গোছানো, পানি আনা, রান্না করে গরুকে ঘাস দিয়ে তারপর গুছিয়ে রেখে ধানের বল নিয়ে মাঠে চলে গেলাম। মাঠটা আমার খুব ভালো লাগে। চারিদিকে সবুজ, মাঝখানে খালি বড় মাঠ, তার ডান পাশে একটা সুন্দর পুকুর। পুকুর পাড়ে বসলেই ঘুম পেয়ে যায়। অনেক ঠান্ডা বাতাস। ধানগুলো মিলিয়ে দিয়ে পা দিয়ে নাড়াচ্ছি। মাথার উপর কড়া রোদ, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পানি পিপাসা পেয়ে গেল। কালকে রাতের ভাত হজম হয়ে পেটে গুড়গুড় করছে। আর সে কখন মাঠে এসেছি। মাও খাওয়ার জন্য ডাকছে না। মা না ডাকা পর্যন্ত খেতে যেতে পারবো না। গেলেই কুরুক্ষেত্র শুরু হয়ে যাবে। হঠাৎ পুকুরের দিকে চোখ গেল। পুকুরের টলমলে পানিগুলো দেখেই লোভ লেগে গেল। দৌড়ে যেতেই চুলের খোপাটা খুলে গেল। চুলগুলো বড় হয়ে গেছে বিধায় মাটিতে হ্যাঁচড়াচ্ছে। পুকুরের পাশে গাব গাছের নিচে যেতেই শরীরটা ঠান্ডায় শিরশিরে উঠল। অবাক হয়ে চারপাশটা দেখে নিলাম। না, সব তো ঠিকই আছে, তারপরে ভয় ভয় লাগছে কেন? আগে এমন কখনো হয়নি। আরে, আমি এত ভয় পাচ্ছি কেন? এই পুকুরে তো আমি রাতেও অনেক এসেছি। মনকে ভুলিয়ে পানি খেতে লাগলাম। বাহ, আজকের পানিগুলো তো অনেক মিঠা মিঠা লাগছে। অনেকগুলো পানি খেয়ে পেটটা ভরে গেল। উঠে দাঁড়াতে মনে হলো কেউ আমাকে দেখছে। সামনের পেছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। হঠাৎ আমার পেছন থেকে কেউ আমাকে জড়িয়ে ধরল। চিৎকার দিয়ে বলে উঠলাম, কে কে? রূপাকে দেখেই হাঁপ ছেড়ে বাঁচলাম। ওহ রূপা, তুই? কেন গোসই, অন্য কাউকে আশা করছিলি? রূপা হেসে আমার দিকে তাকিয়ে বলল, কি রে প্রিয়া, মন খারাপ? না রে, তুই যেভাবে আসলেই ভয় পেয়ে গেলাম। আরে বাবা রে, প্রিয়া তুই ভয়ও পাস? আবার হু হু করে হেসে দিল। তারপর ও আর আমি গাছের নিচে বসলাম। হঠাৎ রূপা বলল, হ্যাঁ রে প্রিয়া, তোকে কেমন দুর্বল দুর্বল লাগছে? তুই ভালো আছিস তো? আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। কেন জানি ওর সাথে মিথ্যা কথা বলতে পারি না, তাই ইশারায় জবাব দিলাম, দেখ প্রিয়া, তুই কিন্তু এখনো মিথ্যে কথা পুরোপুরি শিখতে পারিসনি। তুই আর যাকে তাকে ইশারায় বোঝাতে পারলেও আমাকে পারবি না। ও আমার হাতটা ওর হাতে নিতেই শরীরটা কেমন করে উঠল। ও বুঝতে পেরে হাতটা মেলে যা দেখল, বড় বড় ফোসকা পড়ে গেছে হাতে। ও ওটা দেখে কান্না করে দিল। ওর চোখে পানি দেখে দেখলাম আমার চোখের পানি টিপ টিপ পড়ছে। আড়াল করতে যেও পারলাম না। কেমন পাষাণ রে প্রিয়া তোর মা বাবা, এভাবে কেউ কাউকে খাটাতে পারে? ওদের কি মন নেই? তোর মতো এত ভালো একটা মেয়েকে কিভাবে কষ্ট দিতে পারে? কোন জালেমের হাতে পড়েছিস তুই? আমার তো মনে হয় ওরা তোর আপন মা বাবা না। এই কথাটা রূপার মুখে শুনতেই রাগে আমার শরীর গিজগিজ করছে। জোর গলায় বললাম, রূপা তুই থামবি? কোন অধিকারে তুই আমার মা বাবাকে নিয়ে কথা বলিস? হ্যাঁ? প্রিয়া বলল,
হ্যাঁ, তোর সাথে কথা বলতে আমার অধিকার লাগে না। কোন কথাটা ভুল বলেছি বল আমায়? কিছু কথা মাকে বাবাকে নিয়ে বললেই তোর গায়ে লেগে যায়। আর ওরা যে তোকে প্রতিদিন না খাইয়ে কাজ করিয়ে করে নির্যাতন করছে, এসবের বেলায় কোথা থাকে তোর চিৎকার, কোথা থাকে তোর রাগ? প্রিয়া, প্রিয়া রে, তুই এখান থেকে পালিয়ে যা, মুক্ত কর নিজেকে, মুক্তি দে তোর এই নির্যাতিত জীবনকে। দেখ, আমারও তো মা বাবা আছে, আমাকে কত ভালোবাসে। আমাকে একটা কাজও করতে হয় না, ভালো খেতে পারি, পড়তে পারি। তাহলে তোর মা বাবা কেন এমন? ওর কথা শুনে আমি কাঁদছি, কিছুই বলতে পারছি না। কী বা বলবো? ও তো কিছু মিথ্যা বলছে না। এখন তো আমারও সন্দেহ হচ্ছে, নিজের মা বাবা কি এমন হতে পারে? ছি ছি, কি ভাবছি আমি। দেখ রূপা, তুই এভাবে বলিস না। নিজের ঘরের কাজ করতে আমার একটুও কষ্ট হয় না, ভালো লাগে। তাছাড়া আমি ছাড়া কে করবে এই কাজ? তুই তো জানিস মায়ের কোমর ব্যথার জন্য কিছু করতে পারে না। আর আমি মেয়ে হয়ে যদি না বুঝি তাহলে? হয়েছে হয়েছে, তোর এই গুণের কথা আমাকে আর শোনাবি না, চল চল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কোথায়? ওমা, সে কখন ধান শুকাতে দিলি? ধান তুলবি না? চল তোকে হেল্প করি। না রে রূপা, তুই এসব পারবি না, দেখ কত রোদ। পারবো পারবো, চল। না, এই মেয়েকে বুঝে আর লাভ হবে না। দুজনেই ধান তুলছি। হঠাৎ খেয়াল করলাম সব জায়গায় রোদ, বাট আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে ছায়া। ঠান্ডা বাতাস আর মন ভোলানো সেই মিষ্টি ঘ্রাণ, ঘ্রাণটা চেনা চেনা। ওহ, এটা তো তখন পুকুর পাড়ে শুনেছি। রূপার ডাকে হুঁশ ফিরল। কিরে, কি ভাবছিস? না কিছু না। ওর দিকে তাকিয়ে দেখলাম বেচারি রোদে নাজেহাল অবস্থা। যাক, এসব ভাবলে হবে না, কাজ করি। ও একা একা কাজ করছে। ধানগুলো সব বস্তায় ভরে রূপাকে বিদায় দিয়ে বাড়ি ফিরছি। পথে সে ঘ্রাণটা, উফ, পাগল করা অনুভূতি। তখনই আমাদের গ্রামের চেয়ারম্যানের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। অন্যটা বুকের থেকে সরে গেল। ভয় পেয়ে দেখি লোকটা আমার বাবার বয়সী হলেও কেমন খারাপভাবে তাকিয়ে আছে। নিজের দিকে চোখ নামাতে দেখি আমার বুকের পাশের জামাটা ছেঁড়া। তাড়াতাড়ি ওড়নাটা তুলে গায়ে জড়িয়ে নিই, কিন্তু লোকটার চোখগুলো এখনও আমার দিকে আছে। মনে হচ্ছে আমায় গিলে খাবে। তারপর কোনো রকম পাশ কাটিয়ে চলে গেলাম। বাড়িতে ফিরে দেখি মা ঘুম থেকে উঠে বাইরে এসেছে। আমাকে দেখে বলল, কিরে মা, তোর কাজ শেষ হয়েছে? হ্যাঁ মা। দেখ না, সকাল থেকে শরীরটা খারাপ, তারপরেও আবার কোমর ব্যথা। বিছানায় গাটা এলিয়ে দিতে ঘুম এসে বলল, তোকে তো সকালে খাবার খাওয়ানোর জন্য ডাকতে পারলাম না, যা যা, বলটা রেখে গোসল করে খেতে আয়। আমি অবাক হয়ে মায়ের কথা শুনে যাচ্ছি। কি হলো মায়ের? ওহ, আজ সব কাজ নিজেই শেষ করেছে, তার উপর খাবার খায়নি, হয়তো এই জন্যই মায়া দেখাচ্ছে। ইস, মা যদি সবসময় আমার সাথে এমন করে কথা বলতো কতই না ভালো হতো। না বলতেই রাজ্যের সব কাজ করে দিতাম, কষ্ট লাগতো না। মায়ের ডাকে হুঁশ ফিরল। কিরে, দাঁড়িয়ে কেন? গোসল করে আয়, ক্ষুধা পায়নি? হ্যাঁ মা, যাচ্ছি। গোসলখানায় গিয়ে ওড়নাটা রেখে বালতি থেকে পানি গায়ে ঢালছি আর ভাবছি, সকালে পুকুরের পানি খাওয়ার পর তো আর ক্ষুধা পেল না। কি অদ্ভুত তো, হঠাৎ ওই ঠান্ডা বাতাস, মিষ্টি ঘ্রাণটা, শরীরটা শিরশিরে উঠল। চারপাশে বাঁশের বেড়া, এত সুন্দর ঘ্রাণই বা কোথা থেকে আসে? তখনই মনে হলো কেউ আমাকে দেখছে, কিন্তু আমি তাকে দেখতে পারছি না কেন? মনের ভুল ভেবে যেই জামাটা খুলতে যাব, হঠাৎ করে ঘ্রাণটা মিলিয়ে গেল। বাতাসটাও নেই, ঠান্ডা ভাবটাও নেই। অবাক লাগলেও ব্যাপারটা মাথা নিলাম না। গোসল করে কাপড়গুলো উঠানে দড়িতে মেলে দিলাম। তখনই দেখি একটা লোক আমার সামনে দিয়ে হাসতে হাসতে চলে গেল। রহস্যময় হাসি, কিন্তু লোকটাকে কোথাও জানি দেখেছি। ও হ্যাঁ, এ তো চেয়ারম্যানের সাথে থাকা লোকটা। তো এখানে কেন? নিজের ঘরে ঢোকার পর দেখি খাটের ওপর খাবার সাজানো, আর পাশে মা। আমাকে নরম স্বরে ডেকে বলল, আয় মা, তাড়াতাড়ি আয়। সে কখন থেকে না খেয়ে আছিস? কাছে গিয়ে দেখি মুরগির মাংস, বড় মাছের টুকরো ভেজে ভুনা করা, ডাল আর গরম গরম ধোঁয়া ওঠা ভাত। আহ, কতদিন এই ধোঁয়া ভাত খাই না। মায়ের দিকে আর খেয়াল নেই। নিজেরটা নিজে ভাত প্লেটে নিয়ে মাংস দিয়ে খেতে রাখলাম, মাছটাও নিলাম। খাবার প্রায় শেষ, তখনই গলায় খাবারটা আটকে গেল। মা সামনে পানি নিয়ে খাইয়ে দিল। একটা নিঃশ্বাস ফেলতে মনে হলো, হায় হায়, এ আমি কি করলাম? কার খাবার, কিসের খাবার না জেনেই খেয়ে নিলাম। মায়ের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে দেখে মা মুচকে হেসে বলল, ভয় পাচ্ছিস কেন? এই সব খাবার তোর জন্যই। খাওয়া শেষ করে মা মুখটা তার আঁচল দিয়ে মুছে দিল আর কাঁদো কাঁদো গলায় বলল, অনেক কষ্ট দিছি রে মাতরে, কত মারছি, গালাগালি করছি, তুই কখনো মাথা তুলিসনি। এমন মেয়ে গর্ভে ধরতে ভাগ্য লাগে, কিন্তু আমার তো সেই ভাগ্যটাই। তারপর মা কাঁচুমাচু হয়ে কথাটা পাল্টে ফেলে বলল, মারে, তোরে আর কষ্ট করতে হবে না, তোকে আমি বিয়ে দেব, খুব বড় ঘরে, যেখানে পায়ের উপর পা তুলে রাজরানীর মতো থাকবে, ভালো ভালো খেতে পারবি। আমি তো তোকে কখনো ভালো খাবার দিতে পারিনি। এই বলে আবার কেঁদে দিল। মায়ের কান্না দেখে আমিও কেঁদে দিলাম।
মা একটু থেমে আবার বলা শুরু করলো, দেখ মা, তোর বাবা সারাদিন কাজকর্ম নিয়ে থাকে, সংসার নিয়ে একটু ভাবে না। আমার কখন কি হয় কে জানে। এই তো সেদিন লাইলির মা মরে গেল, এত বড় ডাঙ্গর জোয়ান মাইয়া ঘরে রেখা কে দেখবো এই মাইয়ারে? চারদিকে তো খারাপ চোখের অভাব নাই, আমিও তো তোর মা, চোখের সামনে এইগুলা দেখা নিজেকে ঠিক রাখি কি করে? তাই তোর বাবার সাথে কাল রাতে বৈশা কথা কইছি, ঠিক করছি তোরে বিয়া দিমু। কত ভালা ভালা পোলা তোরে বিয়া করার লেগে পাগল। কেন, আমার মাইয়া কি কারো থেকে রূপে গুণে কম নাকি? মা আমার দিকে তাকাইয়া বলে, যৌবন যেন বাইয়া পড়তেছে। আমি লজ্জায় মাথা নিচু করে নিলাম। না, আর দেরি করলে কি না কি হইব। ক মা, এখন তুই যদি সম্মতি দেস তাহলে ছেলের পক্ষের লগে কথা কমু। আমি মাথা নিচু করে বসে আছি। মা আমার নীরবতা দেখে আমায় ধাক্কা দিয়ে বলল, কিরে মা, কিছু তো ক। আমি বললাম, মা আমার 2 দিন সময় দাও। মা কপালটা কুঁচকে বলল, কোনো রকম টেনে টেনে হাসি রেখে বলল, আচ্ছা মা, সময় কিন্তু তোর হাতে 2 দিন। এই বলে ঘর থেকে মা চলে গেল। আমার মনটা খারাপ। তখনই রূপা এসে হাজির। কিরে রূপা, তুই হঠাৎ রাত করে? আরে রাত কোথায়, সবে তো 7টা বাজে, তোকে একটা খবর জানাতে এলাম। হ্যাঁ রে রূপা, আমারও তোকে কিছু বলার ছিল। রূপা বলল, আগে তুই বল। আমি বললাম, না আগে তুই বল। এমন করতে করতে আমি বললাম, আচ্ছা থাম, লটারি করি। তারপর এপাশ ওপাশ তাকিয়ে দেখি একটা ছোট পাথর। বললাম, দেখ রূপা, যদি তুই বলতে পারিস পাথরটা কোন হাতে আছে তাহলে তুই বলবি, আর না পারলে আমি বলবো। এই বলে 2টা হাত পেছন থেকে ডান হাতে পাথরটা রেখে আর বাম হাতটা খালি রেখে ওর সামনে মুঠি করে এগিয়ে দিলাম। তখন ও 7-5 না ভেবে ডান হাতটাই ধরল। আমি বললাম, ইয়েস, এবার তুই বল। তখন রূপার মুখটা নিমিষে চুপসে গেল। আমি ওকে আলতো করে ছুঁয়ে বললাম, কিরে রূপা, তুই চুপ করে আছিস কেন? বল না পাগলি, খুব চিন্তা লাগছে। তখনই রূপা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আর তখনই বুকটা আমার ধক করে উঠল। ওর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে নিজের চোখের পানি যে কখন বেয়ে পড়ছে খেয়ালই করিনি। ও তখন বলল, জানিস প্রিয়া, আজ পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছে। আমি তো খুশিতে গদগদ হয়ে বললাম, তাই নাকি রূপা? ওরা তোকে কি বলল? রূপা মনটা খারাপ করে বলল, ওরা আমাকে পছন্দ করেছে, এই শুক্রবারই বিয়ে। আমি অবাক হয়ে বললাম, সে কি, আর মাত্র 3 দিন বাকি? নিমিষেই মনটা খারাপ হয়ে গেল। কাঁদতে লাগলাম। ও আমার ছোটবেলার সই, আর ও আমাকে ছেড়ে চলে যাবে? না, আর ভাবতে পারছি না। তারপর নিজেকে সামলিয়ে বললাম, দেখ রূপা, একদিন না একদিন আমাদের নিজের বাড়ি ছেড়ে পরের বাড়ি যেতেই হবে। মন খারাপ করে কি লাভ বলতো? এটা তো খুশির কথা। রূপা বলল, তুই খুশি তো প্রিয়া? হ্যাঁ, আমি তো অনেক খুশি। দেখ, বিয়ে তো একবারই হয়, তাই এটা নিয়ে মন খারাপ করিস না। হাসি দে। ও হাসি দিল। দেখ তো, হাসি দিলে কত সুন্দর লাগে তোকে। তারপর রূপা বলল, এখন তোর কথা বল, কি বলবি? তখন আমি বললাম, রূপারে, আমার মা বিয়ের কথা বলতে এসেছিল, খুব আদর করে খাইয়েছে। মা আর আগের মতো নেই রে, ভালো হয়ে গেছে। রূপা তখন অবাক হয়ে বলল, কুকুরের লেজ কখনো সোজা হয় না, আর তোর মা তো ডাইনি, সে কি করে ভালো হয়? একটু রাগ দেখিয়ে রূপাকে বললাম, আবার আবার তুই শুরু করলি? এভাবে আমার মাকে নিয়ে কথা বললে তোর সাথে আর কোনো কথা নাই। এই কথাটা শোনার পরপরই রূপা আমার পা ধরে কাঁদতে লাগলো। প্লিজ প্রিয়া, এই কথা বলিস না, তোকে ছাড়া আমার জীবন অর্থহীন। তুই যে আমার ছোটবেলার সই, তোর সাথে কোনো কথা না বললে আমার পেটের ভাত হজম হয় না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো তোকে তোর মায়ের নামে কিছুই বলবো না, কিন্তু একটা কথা না বলে পারছি না, তুই সাবধানে থাকিস। তোর মা নিজের স্বার্থের জন্য সব করতে পারে। এই কথাটা বলে দৌড়ে চলে গেল। আমি মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলাম। হায় হায়, এটা কি করলাম? আর কয়টা দিন পর রূপার বিয়ে, আর আমি ওকে কষ্ট দিলাম। কাঁদতে কাঁদতে চুপ করে বসে রইলাম। তখনই খেয়াল করলাম চাঁদের আলো আমার গায়ে এসে পড়েছে। জানালার সামনে গিয়ে দাঁড়াতেই হঠাৎ সে বাতাসটা যেন আমার চোখের পানি মুছে দিল। কি ঠান্ডা তার স্পষ্ট, কি সুন্দর সেই ঘ্রাণটা আমাকে বিমোহিত করে দিল। তখন সকল চিন্তা আমার মাথা থেকে উড়ে গেল। কত ভালো লাগছে, নিজেকে একজন সুখী মানুষ মনে হচ্ছে। আর তখন বলতে লাগলাম, আমার জীবনে এমন কেউ আসুক যাকে নিয়ে আমি সুখে থাকব, যে আমার মনের কথাগুলো বুঝতে পারবে, যে আমাকে আমার কষ্টময় অতীত ভুলিয়ে নিজের করে নিবে, যে আমাকে অন্ধের মতো ভালোবাসবে। ঠিক তখনই টিকটিকি ডেকে উঠল। চমকে গিয়ে বললাম, কথার শেষে এই টিকটিকি ডাকা মানেই তো কথা সত্যি হওয়া। তখনই ঠান্ডা একটা বাতাস এসে আমার চুলগুলোকে নাড়িয়ে দিল। মনে হচ্ছে কেউ আমার পাশে দাঁড়িয়ে আমার চুলের ঘ্রাণ নিচ্ছে। তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। ঘুম এসে গেল। সকালে ঘুম থেকে উঠে নিজেকে অনেক ফ্রেশ মনে হচ্ছে এমন ঘুম আমি কখনোই ঘুমাইনি। কিন্তু অবাক করা বিষয় হলো, মা আজকে আমায় ডাকছেন না কেন? ভয়ে ভয়ে বিছানা থেকে নেমে